শুরুতেই আমরা একটা বয়স্ক লোককে দেখতে পাই। সে গভীর অমাবস্যার অন্ধকারের রাত্রে একা নির্জনে এই জঙ্গলে আসে। হঠাৎই উপর থেকে তার উপর একটা মৃত রক্তমাখা কালো রঙের মুরগি এসে পড়ে। সে উপর দিকে তাকালে একটি 12 বছরের মেয়েকে দেখতে পায়। তার মুখে বীভৎসভাবে রক্ত লেগেছিল। সে জীবন্ত মুরগির রক্ত খাচ্ছিল। বয়স্ক মানুষটি এটি দেখে খুব ভয় পেয়ে যায় এবং ছুটে পালাতে যায়। তখনই সেই মেয়েটি তার সামনে এসে পড়ে। এরপর সিন শিফট হয় এবং আমরা একটা রেখা নামের মেয়েকে দেখতে পাই। রেখার জন্মের সময়ই তার মায়ের মৃত্যু হয়ে যায়। তার জন্য রেখার বাবা তাকে একদম সহ্য করতে পারে না, কিন্তু রেখা তার বাবাকে খুব ভালোবাসে। তার বাবা স্নানের জন্য বাথরুমে জল গরম রাখতে গিয়ে সে বাথরুমের দরজা খুলতেই একটি মাঝবয়স্ক মেয়েকে দেখতে পায়। মেয়েটির চুলগুলো এলোমেলো, তাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। মেয়েটি খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে রেখার দিকে তাকিয়েছিল। এতে রেখা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সেই সময়ই তার ঠাকুমা এসে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার ঠাকুমা সেখানে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু তখনও রেখা সেই মেয়েটিকে দেখতে পাচ্ছিল। সে এক দৃষ্টিতে রেখার দিকে তাকিয়েছিল। রেখার ঠাকুমা তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার বাবা সেখানে স্নান করতে আসবে। রেখার বাবা রেখার মুখ দেখতেও পছন্দ করে না। রেখা এতে কিছু মনে করে না, কারণ এটা ছোটবেলা থেকে চলে আসছে। রেখা আশঙ্কার সাথে সেখান থেকে চলে যায়। এরপর রেখা তার বন্ধুর সাথে কলেজে বেরিয়ে যায়। সেখানে একটি ছেলে যার নাম কালিদাস। এরা একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু সবার কাছে তা প্রকাশ করে না। রাস্তায় যেতে যেতে সবার থেকে লুকিয়ে তারা একে অপরের টিফিন এক্সচেঞ্জ করে। রাস্তায় যেতে যেতে হঠাৎই দাঁড়িয়ে পড়ে রেখা। সে দেখতে পায় একটি মেয়ে যে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করছিল। এটি দেখে রেখা অনেক ভয় পেয়ে যায়। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে সে হঠাৎই রোজ এখানেই কেন দাঁড়িয়ে পড়ে। রেখা কোনো কথাই বলে না, এভাবেই গাছের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার বন্ধুরা কিছুই দেখতে পায় না। এর থেকে আমরা বুঝতে পারি রেখার কাছে আত্মা দেখার শক্তি আছে, এবং যাদেরকে তারা দেখছে তারা হলো আত্মা। এখানে বাসু নামের একটি বন্ধু বলে এখানে নাকি অনেক বছর আগে একটা মেয়ে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিল। এখানে আমরা জানতে পারি রেখার উপর কোনো খারাপ শক্তির ভর করেছে, যার জন্য এর মৃত ব্যক্তিদের সে দেখতে পাচ্ছে। এরপর সে ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে কালিদাস সবাইকে ভূত পিশাচের সম্পর্কে বলতে থাকে। তার মতে দুনিয়াতে দুই ধরনের শক্তি আছে, একটি হলো পজিটিভ এনার্জি, আরেকটি হলো নেগেটিভ এনার্জি। কালিদাস বলে আমরা যখন মন্দিরে যাই তখন আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়, কারণ মন্দিরে পজিটিভ এনার্জি থাকে। আর আমরা যখন শ্মশানে যাই তখন আমাদের ভয়ে ভরে যায় মন, সেটি নেগেটিভ এনার্জির প্রভাব। এই কারণেই নানা ধরনের কথা বলতে বলতে তারা কলেজ পৌঁছে যায়। কলেজের শেষে বাসু কালিদাসের সাথে কালিদাসের মামার ঘর যায়। কালিদাসের মামা তাদের আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা শোনাতে থাকে। কালিদাসের মামা তাদের নেগেটিভ এবং পজিটিভ এনার্জি নিয়ে বলতে থাকে। তার পাশাপাশি ভূত, প্রেত, তন্ত্র, মন্ত্র, কালাজাদু এইসব সম্পর্কে অনেক কথাই শোনায়। এসব কথা শুনে বাসু কালিদাসের মামাকে জিজ্ঞেস করে সে কখনো এইসব কালাজাদু করেছে কিনা। তার উত্তরে কালিদাসের মামা একটু ভেবে বলে না, সে কখনো এইসব করেনি। এরপরের সিনে আমরা রেখাকে দেখতে পাই। সে রাত্রে পড়া শেষ করে ঘুমানোর জন্য লাইট অফ করে। লাইট অফ করার সাথে সাথে সে নিজের পিছনে কিছু একটা অনুভব করে। আতঙ্কর সাথে সে লাইট অন করে। চারিদিকটা খুব ভালোভাবে দেখার পরও সে কিছু দেখতে পায় না, তাই সে লাইট অফ করে আবার ঘুমোতে যায়। আর একটি ভয়ানক অশরীরীয় আত্মাকে সে দেখতে। সে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। তারপর অনেকগুলো হাত তার উপর দিয়ে যেতে থাকে। হঠাৎই সে উঠে পড়ে এবং অন্য কারো নিয়ন্ত্রণে মাঝরাত্রেই একাই বাড়ি থেকে বেরিয়ে যায়। রেখার ঠাকুমা রেখার বাবাকে ডেকে এসব কথা বললে রেখার বাবা বলতে থাকে মরতে দাও, সে অলক্ষণে ডাকে, আর ভালো লাগে না। এসব তো তার রোজের কাজ হয়ে দাঁড়িয়ে গেছে এখন। এই কথাটি বলে রেখার বাবা ঘুমিয়ে যায়। রেখা একাই জনমানব শূন্য অন্ধকার রাত্রে হেঁটে যায়। সকালে রেখা একটি ওঝার বাড়ি যায় এবং সমস্ত কথা খুলে বলে। এতে ওঝা রেখাকে বলে পরের সপ্তাহে ওঝা তাকে একটি তাবিজ এনে দেবে। এরপর রেখা বন্ধুদের সাথে কলেজ বেরিয়ে পড়ে। রাস্তায় কালিদাসকে পাড়ার লোকগুলো অনেক উল্টোপাল্টা খারাপ খারাপ কথা বলে অপমান করতে থাকে, কারণ কালিদাসের মা একটি বেশ্যা ছিল। এতে কালিদাস ও রেখার অনেক খারাপ লাগে। এত অপমানের পরও কালিদাস সেখান থেকে চুপচাপ চলে আসে। রাতে সবাই মেলা দেখতে চলে গেলে কালিদাস রেখার সাথে দেখা করতে আসে। এখানে কালিদাস রেখার কাছে সকালের ঘটনাটা নিয়ে দুঃখ প্রকাশ করে। কালিদাস রেখাকে জড়িয়ে ধরে বলে কালিদাসের মা কালিদাসকে মোটেও ভালোবাসতো না। কথা বলতে বলতে যখন অনেক রাত হয়ে যায়, এরপর রেখা বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। গভীর অমাবস্যার রাতে রেখা ঘুমের মধ্যে একটি মহিলার আওয়াজ শুনতে পায়। সেখানে মহিলাটি খুব রাগের সাথে ভয়ানক আওয়াজে রেখাকে খাওয়ার জন্য রক্ত চাইছিল। যত সময় যাচ্ছিল মহিলাটি ততই বিরক্ত হয়ে আরও জোরে জোরে ও ভয়ানকভাবে রেখাকে রক্ত চাইতে থাকে।
এরপর রেখা বিছানা থেকে ওঠে এবং নিজের পা কেটে রক্ত বার করে। এখানে আমরা দেখতে পাই রেখার পায়ে অনেকগুলো কাটা দাগ, যেখান থেকে বোঝা যায় রেখা এর আগে অনেকবার এইরকমভাবে রক্ত বের করেছিল। এরপরে রেখা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রেখার চোখ যখন রক্তের পাত্রটির দিকে যায়, তখন রেখা অনেকটা অবাক হয়ে যায়। সে বলে, এই রক্তের পাত্র তার রুমে কিভাবে এলো? তার রাতের কোনো কথাই মনে ছিল না। এরপর সিন শিফট হয় এবং কালিদাসকে দেখানো হয়। কালিদাস তার মামার থেকে তান্ত্রিক পূজা সম্পর্কে আলোচনা করছিল। তান্ত্রিক পূজা সম্পর্কে এত কথা শুনে তার মনে সন্দেহ জাগে। তার মামা হয়তো তান্ত্রিক পূজা করেছে। তাই কালিদাস তার মামাকে আবারও আগের দিনের মতন জিজ্ঞাসা করে, উনি কখনো এইসব পূজা করেছেন নাকি? একটু এদিক ওদিক ভেবে কালিদাসের মামা বলে, হ্যাঁ। উনি তার করা তান্ত্রিক পূজা সম্পর্কে বলতে থাকে, যেখানে কালিদাসের মামা গভীর জঙ্গলের মধ্যে মাঝরাতে একটি মৃত মানুষের ওপর বসে মন্ত্রজপ করতে থাকে। মন্ত্রজপ করতে করতে হঠাৎই শরীরটি উঠে বসে পড়ে। এতে কালিদাসের মামা অজ্ঞান হয়ে যায়। ওনার জ্ঞান ফিরতে 2 থেকে 3 দিন সময় লাগে। এর জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কালিদাসের মামা যখন ছোট ছিল তখন সে একটি মেয়েকে ভালোবাসত। সেই মেয়েটি যখন জানতে পারে উনি তান্ত্রিক পূজা করতে করতে অজ্ঞান হয়ে গেছেন, এরপর মেয়েটি কালিদাসের মামাকে এসব করতে বারণ করে। তখন কালিদাস তার মামাকে বলে, তাহলে তারপর থেকেই তুমি আর কখনো তান্ত্রিক পূজা করনি? এতে কালিদাসের মামা বলে সে আরও একবার তান্ত্রিক পূজা করেছিল, যেটা ছিল বশীকরণ। এরপর সিন শিফট হয় এবং রেখাকে দেখানো হয়। রেখা কালিদাসের সাথে বসেছিল। তখন তাদের একটি বন্ধু শেলজা আসে। এতে সবাই খুশি হলেও রেখা অনেক ঘাবড়ে যায়। সে শেলজার পিছনে একটি ভয়ানক মহিলাকে দেখে, যে ঠিক শেলজার পিছনে পিছনে হাঁটছিল। কিন্তু আশ্চর্যের কথা হলো তাদের মধ্যে আর কেউ সেই মহিলাটিকে দেখতে পাচ্ছিল না, যা খুব খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। এর পরের সিনে রেখা আর কালিদাসকে দেখানো হয়, যেখানে রেখা খুব দরকারিভাবে কালিদাসকে ডেকে আনে। রেখা কালিদাসকে ভয়ে ভয়ে বলে শেলজার উপর কেউ কালা জাদু করেছে। এটা শোনার সাথে সাথে কালিদাস রেখাকে জিজ্ঞেস করে সে কিভাবে এটা জানলো। তখন রেখা তাকে সব ঘটনা খুলে বলে। রেখা আজ যখন কলেজে শেলজাকে দেখে, তখন তার পিছনে একটি মৃত মহিলাকে দেখতে পায়, যার জন্য সে একটি তান্ত্রিকের কাছে গিয়েছিল এবং তান্ত্রিকের কথা মতো রেখা শেলজার বাড়ি গিয়েছিল। সেখানে নুনের ওপর রেখা শেলজাকে ফুঁ দিতে বলে। শেলজা এই নুনের ওপর ফুঁক মারার সাথে সাথেই কেঁপে ওঠে এবং ভয়ানক একটি গলায় রেখাকে বলে, আমাকে পরীক্ষা করতে আসছিস? সাথে সাথেই নুনের পটিলটা রেখা নিজের কোমরে গুঁজে নেয় এবং কোমর থেকে একটি লেবু বার করে শেলজার চারিদিকে ঘোরাতে থাকে। এতে শেলজা অনেক রেগে যায় এবং তার ভিতর থেকে একটি অশরীরী আত্মা বেরিয়ে আসে এবং চিৎকার করে রেখাকে ভয় দেখাতে থাকে। এতে রেখা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর রাস্তায় তান্ত্রিকের কথা মতো নুনের পোটলাটিকে খুলে দেখে, নুনের মধ্যে রক্ত। সব ঘটনা কালিদাস শোনার পর রেখা ও কালিদাস শেলজাদের বাড়ি যায় এবং শেলজার বাড়ির লোকেদের বলে শেলজার উপর পাতলাকুট্টি নামক একটি ভয়ঙ্কর কালা জাদু করা হয়েছে, যার ফলে আজ থেকে 11 দিন পর্যন্ত শেলজার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকবে এবং 12 দিন থেকে 16 দিন পর্যন্ত সে রোজ রাতে শ্মশানে যাবে। তান্ত্রিকের কথা মতো 16 দিনের মাথায় যে এই কালা জাদুটি করেছে সে শ্মশানে আসবে এবং তন্ত্র পূজা করবে ও রক্ত মাখানো খাবার শেলজাকে খাওয়াবে। খাবারটা খাওয়ানোর সাথে সাথেই শেলজা মারা যাবে ও তান্ত্রিকটি চরম শক্তি সম্পন্ন হয়ে যাবে। কিন্তু খাবারটি শেলজার মুখে যাওয়ার আগেই তান্ত্রিকের মাথাটি এক কূপে কেটে ফেলতে পারলেই এই ভয়ানক কালা জাদু থেকে শেলজাকে বাঁচানো যাবে, আর এটি হচ্ছে একমাত্র উপায়। কিন্তু এই সমস্ত কথা শেলজার বড় দাদা বিশ্বাস করতে চায় না। কিন্তু যত সময় যেতে থাকে শেলজার শরীরের অবস্থা ততই বিগড়াতে থাকে। 12 দিনের মাথায় শেলজার শরীর এতটা খারাপ হয়ে যায় যে শেলজা বিছানা থেকে উঠতে পারছিল না। শেলজার পুরো মুখে কালো কালো দাগ পড়ে গিয়েছিল। শেলজার মা রেখার সামনে কাঁদতে থাকে। রেখা শেলজার দাদাকে বলে, আজ 12 দিন হচ্ছে, আজ শেলজা শ্মশানে যাবে, উনি যেন শেলজার প্রতি একটু নজর রাখে। উত্তরে শেলজার দাদা রেখাকে বলে, শেলজার যা শরীরের অবস্থা সে তো বিছানা থেকেই উঠতে পারছে না, শ্মশানে কি করে যাবে? এটি বলে শেলজার দাদা রেখাকে হেয় করে। কিন্তু রাত হওয়ার সাথে সাথেই শেলজা আশ্চর্যজনকভাবে বিছানা থেকে নিজে পায়ে উঠে শ্মশানের দিকে হাঁটতে থাকে। শেলজার ভাই ও দাদা শেলজার পিছনে পিছনে শ্মশানের দিকে যেতে থাকে। শেলজার ভাই ও দাদা খুব ভয় পেয়েছিল। আর ঠিক এই সময় শেলজার বড় দাদার কাঁধে পিছন থেকে কে হাত রাখে। এতে শেলজার বড় দাদা অনেক ভয় পেয়ে যায়। তার শরীর থেকে যেন প্রাণটাই বেরিয়ে যায়। অনেক সাহস করে শেলজার বড় দাদা পিছন ঘুরে দেখে। সৌভাগ্যবশত হাতটা কালিদাসের ছিল। এটা দেখে শেলজার বড় দাদার শরীরে প্রাণ ফেরে। কালিদাস তাদের
বেশি কাছে যেতে বারণ করে। কালিদাস বলে বেশি কাছে গেলে তান্ত্রিকের সন্দেহ হতে পারে। এরপর শেলজা মাটিতে বসে খুব ভয়ানকভাবে তার মাথাটা নাড়তে থাকে। এই সব দেখার পর সকালে কালিদাস তার মামার কাছে যায় এবং সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বলে। এই সমস্ত প্রত্যেকটি কথা কালিদাসের মামা খুব মন দিয়ে শোনে এবং তাদেরকে বলে তান্ত্রিকের বলা উপায়টি একদম ঠিক। 16 দিনের দিন ঠিক রাত 12টায় কালিদাস, রেখা, শেলজার দুটো ভাই একটি ধারালো অস্ত্র নিয়ে শ্মশানে যায়। সেখানে তারা দেখে একটি তান্ত্রিক এসে কালাজাদুর জন্য তন্ত্রপূজার আয়োজন করতে থাকে। কিছুক্ষণ পরেই শেলজা এসে কালাজাদুর গণ্ডির মধ্যে বসে পড়ে। এরপর তান্ত্রিক তার ভয়ানক পূজা শুরু করে। তার উচ্চারিত ভয়ানক মন্ত্রে গোটা বন শিউরে উঠছিল। উচ্চারিত মন্ত্র শেলজার কানে পৌঁছাতেই শেলজার পুরো শরীর কেঁপে ওঠে, কিন্তু তান্ত্রিক তার মন্ত্রপাঠ বন্ধ করে না। এরপর তান্ত্রিক রক্তমাখা ভোজন প্রস্তুত করতে শুরু করে। রেখার ইশারায় শেলজার দাদা পিছন থেকে আস্তে আস্তে অস্ত্রটি হাতে নিয়ে যেতে থাকে, পাছে তান্ত্রিক এসব বুঝতে না পারে। তান্ত্রিক তাদের উপস্থিতি টের পেলে তাদের পানে মেরে ফেলবে। শেলজার বড় দাদা তান্ত্রিকের গলায় কাঠার দিয়ে এক কোপ বসায়, কিন্তু কাঠারিটি তান্ত্রিকের গলায় পৌঁছানোর আগেই তান্ত্রিক সেটিকে ধরে ফেলে এবং ভয়ানকভাবে হাসতে শুরু করে। শেলজার দাদার মুখ ভয় শুকনো হয়ে যায়। তারা বুঝে যায় এবার তাদের মৃত্যু নিশ্চিত। ঠিক এই সময় পিছন থেকে কালিদাস এক কোপে তান্ত্রিকের মুন্ডুটি ধর থেকে আলাদা করে দেয়। তান্ত্রিকের দেহ মাটিতে পড়ার সাথে সাথেই শেলজাও মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সবাই মিলে তাকে বাড়ি নিয়ে যায়। পরের দিনে রেখা কলেজ চলে যাওয়ার পর তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে এক সাধু যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে সাধুটি কিছু অশুভ অনুভব করে। সাথে সাথে সে চিৎকার করে রেখার ঠাকুমাকে বলে, প্রত্যেক পূর্ণিমাতে রক্তখেকো পিশাচিনী এই বাড়িতে আছে। এই পিশাচিনীকে রক্ত খাওয়ানোর ফলে সমস্ত গ্রামের বিনাশ হবে। এটা বলেই সাধুটি সেখান থেকে চলে যায়। এই সব কথা শুনে রেখার ঠাকুমা অনেক ভয় পেয়ে যায়, কারণ আজকেও পূর্ণিমা ছিল। রাত হতেই রেখা তার রুমে ঘুমিয়ে পড়ে। আবারও সে আগের বারের মতো সেই মহিলার আওয়াজ শুনতে পায়। মহিলাটি খুবই ভয়ানক স্বরে রেখাকে রক্ত চাইছিল। রেখা ঘুম থেকে উঠে প্রতিবারের মতনই তার পা কেটে গ্লাসে রক্ত রেখে ঘুমিয়ে পড়ে। এর পরের সিনে এই লোকটিকে দেখানো হয়, যার নাম হলো বিনতি। বিনতির আগমনে মরার খুলিটি তার দিকে ঘুরে যায়, যা অশুভ শক্তির ইঙ্গিত। বিনতি এখানে রাজেশ্বরী নামক একটি মহিলাকে খুঁজছিল। সে জানতে পারে রাজেশ্বরী 18 বছর আগে একটি মেয়েকে জন্ম দেয়, যার নাম হল রেখা। রেখাকে জন্ম দেওয়ার সাথে সাথেই রাজেশ্বরী মারা যায়। এখানে আমরা জানতে পারি রেখার মায়ের নাম হলো রাজেশ্বরী। বিনতি রাজেশ্বরীকে পায় না, কিন্তু রেখার খোঁজ পেয়ে রেখার কলেজ যাওয়ার রাস্তায় মন্ত্রভূত লেবু ফেলে রাখে। রেখা আসতেই লেবুটি নিজে থেকেই সরে গিয়ে রেখার পায়ের সামনে চলে যায়। রেখা ভুলবশত লেবুটিতে পা দিয়ে দেয়। পা দেওয়ার সাথে সাথেই রেখা নিজের পায়ের দিকে দেখে ও লেবুটিকে দেখে সে একটু ঘাবড়ে যায় এবং এদিক ওদিক দেখতে থাকে। তখন সে বিনতিকে দেখতে পায়। রেখা একটু ভয়ের সাথে সাথেই সেখান থেকে চলে যায়। রেখা চলে যাওয়ার পর বিনতি সেখান থেকে লেবুটি নিয়ে চলে যায়। এরপর রাত্রে বিনতি লেবুটি নিয়ে কালা জাদু শুরু করে, যার ফলে একটি পিশাচিনী রেখার কাছে যায় এবং রেখার চুল ধরে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। কিন্তু রেখা তার মাথার কাছে রাখা পবিত্র ফ্রেমটি ধরে ফেলে, যাতে পিশাচিনী সেখান থেকে চলে যায়। সকালে রেখা তান্ত্রিকের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। তান্ত্রিকটি রেখাকে ভিতরে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে দেয়, যার ফলে বিনতি তার কালা জাদুর তপস্যা থেকে বিঘ্নিত হয় এবং রেগে গিয়ে ধূমাবতী নামক পিশাচিনীকে ডাকে এবং তার তপস্যাতে যে বিঘ্নত ঘটিয়েছে তাকে বিনাশ করার কথা বলে। পরের দিনে রাত্রে যখন এই তান্ত্রিকটি একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে জঙ্গলের মধ্যে একটি খুবই সুন্দরী মেয়েকে দেখতে পায়। ওঝা মেয়েটির রূপে মুগ্ধ হয়ে যায় এবং মেয়েটির দিকে এগিয়ে যায়, কিন্তু সামনাসামনি যেতেই ওঝাটি বুঝতে পারে এটি কোনো জীবিত মেয়ে নয়, বরং ছদ্মবেশে থাকা একটি পিশাচিনী। এতক্ষণে ওঝাটি বুঝে যায় এবার তার মৃত্যু নিশ্চিত, কারণ সে পিশাচিনীর ফাঁদে পা দিয়েছে। ওঝাটি ভয়ে পালানোর চেষ্টা করলেও পিশাচিনীর কবল থেকে বাঁচতে পারে না। সকালে সবাই ওঝার মৃত্যুর খবর জানতে পারে। কালিদাস ওঝার মৃত্যুর খবর শুনেই রেখার কাছে যায়। কালিদাস রেখার কাছে গিয়ে জানতে পারে রেখার উপর কালা জাদু করা হয়েছে, যেটা খুবই ভয়ানক। ওঝাটি রেখাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ওঝা তার কার্যে সফল হয়নি, তাই অশুভ শক্তি ওঝাকে বিনাশ করেছে। রেখার কথা শুনে কালিদাস অনেক ভয় পেয়ে যায়। কালিদাস দৌড়ে তার মামার কাছে যায় এবং সমস্ত ঘটনা বলে। কালিদাসের মামা সব কথা শুনে বলে, এটা খুবই ভয়ানক কালা জাদু, এর থেকে মুক্তি পেতে গেলে যজ্ঞ করতে হবে, যা দেবীপুরের পূজারী চঙ্গিস্বামীই পারবে।
রাত্রে কালিদাস ঘুমানোর আগে তার মামাকে বশীকরণের কথা নিয়ে জিজ্ঞাসা করে। কালিদাসের মামা কালিদাসকে জানায় সে একবার বশীকরণ করেছিল। কালিদাস জিজ্ঞাসা করে কার ওপর তিনি বশীকরণ করেছিলেন। তার মামা বলে সে সেই মেয়েটির ওপর বশীকরণ করেছিল যাকে সে ভালোবাসতো, কিন্তু তার করা বশীকরণ সফল হয়নি। তার প্রেমিকা তারপর তাকে দ্বিতীয়বার এইসব অন্য কারোর উপর করতে বারণ করে, যার জন্য কালিদাসের মামা আর কখনো তন্ত্র পূজা করেনি। পরের দিন সকালে কালিদাস সেই বাবাটির কাছে যায় এবং বাবাটিকে রেখার জন্য যজ্ঞ করতে বলে। অন্যদিকে সেই খারাপ তান্ত্রিকটি ওই রেখাকে বশ করার জন্য তার ক্রিয়া শুরু করে, তাতে রেখার অবস্থা অনেক খারাপ হতে থাকে। এই সমস্ত কিছু বাবাটিও বুঝতে পারছিল, তাই সে আবার জোরে জোরে মন্ত্র পড়া শুরু করে, তাতে রেখার অবস্থা ঠিক হতে থাকে এবং তান্ত্রিকের কাছে রেখার জন্য যে পুতুলটি রাখা ছিল সেটাতেও আগুন লেগে যায়। রেখার জীবন বাঁচানোর পর কালিদাস রেখার সাথে দেখা করতে আসে। দেবীপুরীর পূজারী চঙ্গীস্বামীর সাথে দেখা করার পর কালিদাসের মনে রেখার জন্য অনেক প্রশ্ন জাগে এবং পরে সেই প্রশ্নগুলোই এই মুভিটির মোড় ঘুরিয়ে দেয়। কারণ পূজারীর থেকে কালিদাস রেখার ব্যাপারে এমন কিছু সত্য জেনেছিল যা সত্যি অবিশ্বাসনীয়। আমরা আগের সিনে দেখেছি রেখা কালিদাসকে বলেছিল সেলুকে করা কালা জাদুর ব্যাপারে মৌলভী তাকে বলেছে, কিন্তু মৌলভী যখন বেঁচে ছিল কালিদাস মৌলভীর কাছে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে জানতে পেরেছিল রেখাকে কোনোদিনই মৌলভী এইসব কালা জাদু সম্পর্কে কিছুই বলেনি। আবার মৌলভীর মৃত্যুর কথা শুনে কালিদাস সোজা বিনতির কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন মৌলভীকে মেরেছে, এবং এখানে সে জানতে পারে বিনতি কখনোই মৌলভীকে মারেনি, সে শুধু রেখাকে মারার জন্য এসেছে। আগের দিন যখন রেখার জীবন বাঁচানোর জন্য সাধুবাবা যজ্ঞ করছিল তখন সাধুবাবাটি বলেছিল যে এখন রেখার জীবন আর সংকটে নেই, কিন্তু এই ঘটনা তার যজ্ঞের জন্য সম্ভব হয়নি। আসলে বিনতি এবং স্বামীর মাঝে তৃতীয়জন কালা জাদু করে রেখার জীবন বাঁচিয়েছিল। এখন রেখার কাছে কালিদাসের প্রশ্ন হলো সেলুর উপর করা কালা জাদুর ব্যাপারে মৌলভী না পড়লে সে কিভাবে এইসব কথা জেনেছে। আবার হঠাৎ মৌলভীর মৃত্যুর পিছনে বিনতির হাত না থাকলে কার হাত আছে, আর কেই বা আছে যে কালা জাদু করে রেখার জীবন বাঁচাচ্ছে। এইসব প্রশ্নের মাধ্যমে রেখার মুখ খোলে এবং আমরা এমন কিছু সত্য জানতে পারি যা সম্পূর্ণই গল্পটির মোড় ঘুরিয়ে দেয়। আর এখানে সব থেকে শকিং ব্যাপার হলো যে যেই কালা জাদুর জন্য রেখার জীবন বেঁচেছে সেই কালা জাদু আর কেউ নয়, বরং রেখাই করেছে। সে বলে রাত্রে ঘুমের মধ্যে হাঁটা নাটক করে সে শ্মশানে যায় এবং কালা জাদু করে নিজের জীবন বাঁচায়। এই পর্যায়ে এসে রেখা সবকিছু স্বীকার করে নেয় এবং নিজের ব্যাপারে সমস্ত সত্যি কথা বলার জন্য রাজি হয়ে যায়। সে আগে নিজের ব্যাপারে বলার আগে নিজের মায়ের ব্যাপারে বলা শুরু করে। রেখার মায়ের নাম হলো রাজস্বী এবং রাজস্বী সেই মেয়েটি যাকে কালিদাসের মামা পছন্দ করত। প্রত্যেক বছর রাজস্বী মানে রেখার মায়ের ওপর দেবী মা আসতো। এরই মধ্যে রেখার বাবা কুমার রাজশ্রী অর্থাৎ রেখার মায়ের ব্যাপারে জানতে পারে এবং তাকে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের প্রথম রাতেই রাজস্বী জানতে পারে কুমার একটি কে, যাতে গ্রামের লোকের কাছে এই রহস্য ফাঁস না হয়ে যায় সেই জন্যই রাজস্বীর সাথে সে বিয়ে করেছে। আর এখানেই গল্প শেষ নয়। কুমার রাজস্বীকে টর্চার করতে থাকে এবং তার চরিত্রের উপর অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। যেহেতু রাজস্বী একটি ভালো মেয়ে তাই সে এই ঘটনা কাউকে জানায় না, মেনে নিতে থাকে। একদিন বিনতি নামের একটি লোকের নজর রাজস্বীর ওপর পড়ে এবং সে তাকে প্রথম নজরেই ভালোবেসে ফেলে এবং বিনতি সেই তান্ত্রিক যাকে এখন আমরা মুভিতে দেখতে পাচ্ছি। যেহেতু বিনতি রাজস্বীকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে তাই সে কুমারের সাথে বন্ধুত্ব বাড়ায় এবং দেখতে দেখতে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। তাই কুমার তাকে সেই রহস্য বলে দেয় যা আজ পর্যন্ত সে রাজস্বী ছাড়া কাউকে বলেনি। যখন বিনতি রাজস্বীর ব্যাপারে জানতে চায় তখন সে জানতে পারে যে কুমার তাকে মেরে ফেলতে চায়, কারণ রাজস্বীর যদি বাচ্চা না হয় তাহলে সব গ্রামের লোকের কাছে তার সব রাজ ফাঁস হয়ে যেতে পারে এবং সবাই তার ওপর থুতু ফেলবে। তখন বিনতি কুমারকে কালা জাদুর ব্যাপারে বলে যার মাধ্যমে রাজস্বীকে খুব সহজেই মেরে ফেলা সম্ভব। এই কথায় কুমার রাজি হয়ে যায়। তখন বিনতি কুমারকে রাজস্বীর চুল এবং নখ আনতে বলে এবং সে তান্ত্রিক ক্রিয়া শুরু করে দেয়। বিনতি কুমারকে বলে 7 দিন পর্যন্ত রাজস্বীকে রক্তমাখা ভাত খাওয়াতে হবে এবং কুমার বিনতির কথা মতো রাজস্বীকে 7 দিন পর্যন্ত রক্তমাখা ভাত খাওয়ায়। এতে রাজস্বীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। 8 নম্বর দিনে বিনতি তন্ত্রক্রিয়ায় বসে এবং রাজস্বীও বধূর বেশে সেখানে এসে দাঁড়ায়। এই সমস্ত কথা যখন রেখা কালিদাসকে বলছিল এরই মধ্যে রেখার বাবা কুমার সেখানে চলে আসে। তাই রেখা আর কিছু বলতে পারে না এবং কালিদাসকেও বাড়ি ফিরে আসতে হয়। কালিদাস আবার পরের দিন রেখার সাথে দেখা করতে চায় এবং রেখা পরের ঘটনাটি বলে। বিনতির কাছে রাজস্বী এসে পৌঁছায় এবং বিনতি রাজস্বীর সাথে ইন্টিমেট হয়, কিন্তু এই ইন্টিমেট হওয়ার মাঝে তার কিছু একটা হয়ে গিয়েছিল যার ফলে তার তান্ত্রিক ক্রিয়াটি অসম্পূর্ণ হয়ে যায়। এর ফলে তার তান্ত্রিক ক্রিয়ার উল্টো প্রভাব তার উপরেই পড়ে এবং সে পাগলের মতো ব্যবহার করতে করতে গ্রাম থেকে পালিয়ে যায়। কিন্তু তান্ত্রিক ক্রিয়ার জন্য রাজস্বী আত্মাদের দেখতে পাচ্ছিল। সেই আত্মাদের অত্যাচারে রাজস্বী সুইসাইড করার কথা ভাবে
কিন্তু তখন সে জানতে পারে সে প্রেগনেন্ট, তাই সে তার বাচ্চার জন্য বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রেখাকে জন্ম দেওয়ার সাথে সাথেই সে মারা যায়। যেহেতু তন্ত্রক্রিয়া এবং কালা জাদুর মাধ্যমে রেখার জন্ম হয়, সেই জন্য তার মধ্যেও কিছু কালো শক্তি রয়ে গিয়েছিল। এরপর রেখা বলে যে এই কালো শক্তির মাধ্যমে সে মৌলিকে হত্যা করেছে, কারণ মৌলি তন্ত্রক্রিয়ার মাধ্যমে মেয়েদের সাথে খারাপ খারাপ কাজ করে, আর রেখার সাথেও তাই করতে চেয়েছিল। কিন্তু রেখার মধ্যে কালো শক্তি থাকার কারণে সে বিফল হয়, আর এই কারণেই রেখা মৌলিকে মেরে ফেলে। এর পাশাপাশি রেখা এটাও বলে যে তাকে প্রত্যেক পূর্ণিমার রাতে রক্ত খেতে হয়, তাই যখন সে ছোট ছিল তখন সে মুরগিদের মেরে তাদের রক্ত খেত। আর মুভি শুরুতে আমরা যে মেয়েটিকে রক্ত খেতে দেখেছিলাম সেটা আর কেউ না, রেখা নিজেই। কিন্তু একটি রাত্রে সে যখন মুরগি রক্ত খাচ্ছিল তখন একটি মহিলা তাকে দেখে ভয়ে পালাতে গিয়ে ট্রাকের সামনে এসে মারা যায়। আর সেটি আর কেউ ছিল না, সেটি ছিল কালিদাসের মা। কালিদাস তার মায়ের মৃত্যুর কথা শুনে অনেক ভেঙে পড়ে এবং কান্না করতে শুরু করে, কারণ রেখার জন্যই তার মা মারা গিয়েছিল। রেখাকে সে অনেক খারাপ কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে গিয়ে কালিদাস তার মামাকে রাজর্ষির ব্যাপারে জিজ্ঞাসা করে। কালিদাসের মামা বলে রাজর্ষির বিয়ের পর সে খুব একা হয়ে গিয়েছিল এবং সে প্রায়ই রাজর্ষিকে দেখার জন্য তাদের বাড়ি যেত। তারপর একদিন কালিদাসের মামা কুমারের ব্যাপারে সব সত্যি জানতে পারে, তাই যেই জায়গায় বিনতি রাজস্বীর ওপর কালা জাদু করছিল, কালিদাসের মামা নিজে সেখানে গিয়ে তন্ত্রক্রিয়া সামগ্রীর সাথে উল্টোপাল্টা করে দেয়। আর এই কারণেই বিনতি তার কালা জাদু করতে অসফল হয়। এরপর সিন শিফট হয় এবং আমরা বিনতিকে দেখতে পাই। বিনতি একটি গ্রামের ছেলেকে হত্যা করে এবং সেই হত্যার দায় রেখার ওপর চাপিয়ে দেয়। বিনতি যেহেতু এই গ্রামের পূজারী ছিল, তাই সবাই বিনতির কথা বিশ্বাসও করে নেয়। বিনতি গ্রামের লোককে বলে যে রেখা কালা জাদু করে, আর এই কালা জাদুর প্রভাবই তাদের গ্রামের ওপর পড়ছে, যার ফলে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে। বিনতি গ্রামের লোকের সাহায্যে রেখাকে একটি গাছে বাঁধে এবং সবাইকে বলে যে রেখা যদি সত্যি কালা জাদু করে তাহলে আজকেই তার এখানে মৃত্যু হবে, এবং সে যদি কালা জাদু না করে তাহলে সে সকালের মধ্যে নিজে থেকেই বাড়ি ফিরে যাবে। এরপর বিনতি গ্রামের লোককে এটি বলে ভয় দেখায় যে যদি কেউ রাত্রে এই গাছের আশেপাশে আসে তাহলে রেখার সাথে তারও মৃত্যু হবে। এরপর বিনতি এবং সমস্ত গ্রামের লোক সেখান থেকে চলে যায়। এদিকে এই সমস্ত ঘটনা কালিদাস এবং তার মামা দূর থেকে সব দেখে ফেলে। বিনতি রাত্রে রেখার কাছে আসে এবং রেখাকে বলে আজকে পূর্ণিমার রাত, আজকে যদি সে রক্ত না খায় তাহলে তার কোনো শক্তি কাজ করবে না। এটি বলে বিনতির তন্ত্রপূজা শুরু করে দেয়। আসলে তন্ত্রপূজার মাধ্যমে সেই রেখার বলি দিয়ে অসীম শক্তির অধিকারী হওয়ার পরিকল্পনা এতদিন ধরে করে আসছিল। কিন্তু এই সবের মাঝখানে কালিদাস চলে আসে তার জীবনের পরোয়া না করে। সে নিজের জীব কেটে নিজের রক্ত রেখার মুখে ছড়ে দেয়। রেখা রক্ত খাওয়ার ফলে তার শক্তি আবার ফিরে আসে এবং বিনতি ও তার মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। কালিদাসের সাহায্যে রেখা বিনতিকে পরাস্ত করে। বিনতির তন্ত্রক্রিয়া অসফল হওয়ার ফলে কালো শক্তিরা এসে বিনতিকে খেয়ে ফেলে। এই সবের পর রেখা এবং কালিদাস জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ির দিকে রওনা হয় এবং এই দৃশ্যের সাথে আমাদের মুভিটি শেষ হয়ে যায়।